আচ্ছা দেখো, এইটুকু আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি যে শিক্ষা ক্ষেত্রে মনোযোগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলতে পারি তো? না পারি না গো? হ্যাঁ স্যার। যে মনোযোগ যদি ক্রিয়েট না করতে পারি, প্রকৃতভাবে শিক্ষা দেওয়া অসম্ভব, প্রায় অসম্ভব। তোমরা যদি একটু খেয়াল করো দেখবে প্রতি বছর এই মনোযোগ থেকে অনেক কোশ্চেন হয়, অন্তত ৪-৫ নাম্বার ঘুরিয়ে পেঁচিয়ে থাকি। মনোযোগের সংজ্ঞায় যা এটা পড়ে সবচেয়ে বেশি, তার নাম ডাম্বেল। মনোবিদ ডাম্বেল বলেছেন মনোযোগ হলো অন্য বিষয়ের পরিপ্রেক্ষিতে কোনো একটি বিষয়ে চেতনাকে কেন্দ্রীভূত করা। মানে আমাদের মনে অনেক কিছু আছে, বুঝলে? অনেক কিছু। তুমি সাইকেল চালাচ্ছ, কানে হেডফোন দিয়ে গান শুনছো, কিন্তু হঠাৎ করে সামনে কেউ চলে আসলেই তুমি ব্রেকও ধরছো। মানে অনেকগুলো বিষয় থেকে একটা বিষয়কে মনের কেন্দ্রে নিয়ে আসাটাই হচ্ছে মনোযোগ। ওই জন্য বলে সাউন্ডে অফ। এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, একটু সাউন্ডের প্রবলেম আছে। ইয়েতে মিটে, গুগল মিট। তো যাই হোক, আমরা বলতে পারছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে অনেকগুলো বিষয় থেকে একটা বিষয় মানে মনকে নিয়ে আসা। বলে পড়াশোনায় মন দাও, মনোযোগ দাও। মানে অন্যান্য যে কাজকর্ম সেই তুলনায় পড়াশোনায় একটা মনোযোগ। আমি প্রথমেই তাহলে বলতে পারি মনোযোগ একটা কেন্দ্রাতিক বিষয়। বলতে পারি না পারি না গো? হ্যাঁ স্যার। পারি। এবারে এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করা কি এতই সোজা? মাইন্ড কন্ট্রোল করা খুব সোজা মনে হয়? না স্যার। না স্যার। তাহলে আমাদের কতগুলো সাইকোলজিক্যাল থিম অনুযায়ী আমরা ব্যাখ্যা করব, যাতে আমরা ক্লাসে অন্তত 100% না হলেও মোটামুটি 90% বা আরো ম্যাক্সিমাম লেভেলের মনোযোগটাকে অ্যাট্রাক্ট করতে পারি, অর্থাৎ অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারি। তার জন্য আমাদেরকে জানতে হবে কিসে কিসে মনোযোগ আকর্ষণ হয় এবং কিসে কিসে মনোযোগ বিকর্ষণ হয়। তাহলে যারা মনোযোগকে আকর্ষণ করে তাদেরকে আমরা মনোযোগের নিয়ন্ত্রক বলতে পারি। সোজা কথায় যারা মনোযোগকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা মনোযোগের নিয়ন্ত্রক বলতে পারি। একটা হচ্ছে বস্তুগত নিয়ন্ত্রক, আরেকটা হচ্ছে ব্যক্তিগত নিয়ন্ত্রক। বস্তুগত নিয়ন্ত্রক কোনটা? না, যে সমস্ত নিয়ন্ত্রক গুলো সাধারণত বস্তু কেন্দ্রিক। আশা করি তোমাদেরকে কোনটা বস্তু আর কোনটা অবস্তু চেনাতে হবে না। এই বস্তুগত নিয়ন্ত্রকের মধ্যে তীব্রতা বলছে, যার তীব্রতা, যে লাইট সাউন্ড তীব্রতা যত বেশি হবে সেটা তত বেশি মনোযোগ আকর্ষণ। তোমরা দেখেছো আগে যাত্রা অনুষ্ঠান হতো, যাত্রার প্রথমে কি হতো গো? কে বলতে পারে? যে স্যার এটা হতো লাইটিং। লাইট সঙ্গে বিভৎস জোরে একটা সাউন্ড, মিউজিক হয়। হ্যাঁ, খুব জোরে সাউন্ড। যেটাকে আমরা বলতাম সিন পড়ছে, বলতাম কি না? বলতাম তো। হ্যাঁ স্যার। এইটার করার কারণ হচ্ছে যাতে অন্য জায়গার দর্শকদের মনোযোগটা, যদি কেউ অন্য জায়গায় মনোযোগ থাকে বা অমনোযোগী হয় যাত্রা অনুষ্ঠান থেকে, স্যার স্ক্রিনটা দেখা যায় না achieve করা। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি হলো? কেউ দেখতে পাচ্ছ না? না স্যার। না স্যার, পুরো ব্ল্যাক হয়ে গেছে। কারেন্ট এসছে, দাঁড়াও আগে তখন ক্লাসটা আনি। আচ্ছা, এবারে আমরা, তোমরা শুনো, আমি স্ক্রিনে দিয়ে দেবো নোট।
বা ইয়েতে, নাহলে একসঙ্গে দুটো করতে গেলে মোবাইলে সে ঝামেলা ফের থাকছে না। হ্যাঁ স্যার, পড়িয়ে দিন তাহলেই হবে। হ্যাঁ, তার ডেস্কটপ অন হোক। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, তীব্রতার পরে আমরা বলতে পারি আরেকটা এইরূপ উপাদান, সেটা হচ্ছে বিস্তৃতি। অ্যাকচুয়ালি বিস্তৃতি মানে বড় নয়, জানো, স্থায়িত্ব। মানে ধরো কোথাও একটা টুং করে আওয়াজ হলো, আর একটা কোথাও টং করে অনেকক্ষণ, ঘন্টার ধরি, রেসটা অনেকক্ষণ, ভাইব্রেশনটা অনেকক্ষণ। কোনটার প্রতি মানুষ বেশি মনোযোগী হবে বলে মনে হয়? যেটা বেশিক্ষণ হলো। একটা জায়গায় একটা লাইট জ্বলে নিভিয়ে গেছে, আর একটা জায়গায় অনেকক্ষণ ধরে তীব্র আলোটা জ্বলছে, অনেক বেশি টাইম ধরে জ্বলছে। কোনটা অধিক মনোযোগ আকর্ষক হবে? স্যার বেশি বলো। টাইম যেটা অনেকক্ষণ ধরে জ্বলছিল। তাহলে আমরা বলতে পারি বিস্তৃতি যত বেশি, সেখানে বা সেটা মনোযোগ আকর্ষণ ক্ষমতাও তত বেশি। বিস্তৃতি যত বেশি, মনোযোগ আকর্ষণ ক্ষমতাও তত বেশি। এবার একটা ছোট্ট আরেকটা উপাদানের কথা আমরা বলবো, যেটাকে আমরা বলি পুনরাবৃত্তি। তোমরা শুনেছো, ট্রাম ট্রেনে উঠেছো, অ্যানাউন্সমেন্ট কবার হয় গো? একবার? 3 বার। কে বলতে পারে? কেন? একবার বললেই তো পারতো, 3 বার বলে কেন? কে বলতে পারবে? মনোযোগটাকে একবার না না বলে, যাতে অ্যাটেনশন সবাই মনোযোগ দিতে পারে। একদম, যত বেশিবার পুনরাবৃত্তি হবে তত সেটা অধিক মনোযোগ আকর্ষক হবে। আবার রিপিট করছি, তুমি ক্লাসে একটা টপিককে একবার পড়াচ্ছ, একটা ওয়ার্ড একবার উচ্চারণ করছো, সেটার তুলনায় তুমি যত বেশিবার উচ্চারণ করবে, এর একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, একটা লেভেল থাকে। তুমি যদি একটা ওয়ার্ড সারাদিন বলে যাও, সেটা তো আর হয় না। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যতক্ষণ তুমি বলবে, ততক্ষণ সেটা বেশি মনোযোগ আকর্ষণ হয়। ওই জন্যই ঝুনঝুনি বা যেটাকে তোমরা বলো ঝুমঝুমি, অনেক পরিমাণ বারবার শব্দটা রিফ্লেক্ট করে বলে এটা অনেক বেশি মনোযোগ আকর্ষণ। এবারে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দেব। উদাহরণটা কি, যেটা তোমাদের কোশ্চেনে আসে। স্যার ইকো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। বলছে ক্লাসে একটি শিক্ষক একটা শব্দের সমার্থক শব্দ অনেক বেশিবার বলে, একজন বাংলা শিক্ষক। এর কারণ হিসাবে তুমি কোনটিকে নিশ্চিত করবেন? শ্রবণ ক্ষমতার মাধুর্যতা বৃদ্ধি, শিক্ষকের জ্ঞান পরিদর্শন, ছাত্রদের মনোযোগ আকর্ষণ, ওপরের কোনোটি যথাযোগ্য নয়। কি হবে গো? মনোযোগ আকর্ষণ। মনোযোগ আকর্ষণ। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি এই পয়েন্টটা এখন আলোচনা হচ্ছে বলে তুমি বললে, না হলে কি তুমি এই পয়েন্টটা বলতে? তুমি কিন্তু বারবার বলতে শিক্ষকের জ্ঞান প্রদর্শন, বলতে না বলতে না? এই ভুলগুলো কিন্তু না হয়ে যায়। মনোযোগ থেকে আরেকটা কোশ্চেন, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই। বলছে বাজ পড়া শব্দে একটি ক্লাসে ছাত্ররা হঠাৎ অমনোযোগী হয়ে পড়ল। এটি প্রধান কারণ হিসাবে তুমি যেটিকে চিহ্নিত করবে,
সেটি হলো, আবার বলছি, সেটি হলো মনোযোগের আকর্ষক হিসাবে বাজের তীব্রতা বেশি। 2, প্রচন্ড আলো। 3, শিক্ষকের মনোযোগ আকর্ষক ভূমিকার অভাব। 4, ওপরের সবগুলি। স্যার সবগুলি। একদম হলো। সবগুলো। সবগুলি। মানে বাজ পড়লে শিক্ষকের মনোযোগ আকর্ষকের অভাব আছে বলে ছাত্ররা অমনোযোগী হয়? স্যার মানে যত তীব্র ভালো না স্যার, কারণ হচ্ছে স্যার 1 নাম্বার বেশি মনোযোগ স্যার আকর্ষণ প্রথমে করে না। একদম এক নাম্বারটা শিক্ষকের বয়সের তুলনায় দু একটাও হতে পারতো, কিন্তু এখানে সবচেয়ে ভালো হবে শিক্ষকের বয়সের তুলনায় বাজের শব্দের তীব্রতা অনেক বেশি। বোঝা গেল? বোঝাতে পেরেছি কি বলছি? হ্যাঁ স্যার স্যার আলো তীব্রতাও তো হচ্ছে। হ্যাঁ, শব্দ আলো দুটোরই তীব্রতা। এখানে শব্দটা বেশি জোরে, তাই হচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এবারে হ্যাঁ, স্যার। আসি অভিনবত্ব। ধরো ক্লাসে সবাই সালোয়ার কামিজ পরে এসেছে, একটি মেয়ে হঠাৎ শাড়ি পরে এলো, তোমরা সবাই প্যান্ট শার্ট পরে গেছো, হঠাৎ একজন ধুতি পাঞ্জাবি পরে এলো, পাঞ্জাবি। দেখবে আমরা না চাইতেই তাদের প্রতি অনেকটা মনোযোগী হই, অর্থাৎ নূতনত্ব। এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে দেখবে যারা সিনেমাটোগ্রাফার, তারা কখনো চুলের দু মাথাটা কম কাটছে, মাথাটা বেশি, উপরটা বেশি রাখছে, সেটা একটা স্টাইল। কখনো হাতের জামার একটা হাত লাল একটা হাত কালো, সেটাই স্টাইল। কখনো মেয়েকে কানের দুল না পরিয়ে ছেলেকে কানের দুল পরাচ্ছে, সেটাই স্টাইল। আমরা এই স্টাইল শব্দটা এসেছে, যাই হোক স্টাইল সেটা পরের ব্যাপার, সেটা এখন আলোচনার বিষয় নয়। এটার কাজটা হচ্ছে একটা অভিনব পন্থা, একটা নূতনত্ব নিয়ে আসার, অর্থাৎ যেটা গতানুগতিক, তার বাইরে যদি নূতনত্ব আনা যায় আমরা অনেক বেশি মনোযোগী হব। তুমি প্রত্যেকদিন ক্লাসে গিয়ে পড়াতে আরম্ভ করো, হঠাৎ একদিন গিয়ে বললে থাক আজকে আমরা পড়বো না, আজকে আমরা একটা অদ্ভুত খেলা খেলবো। কি খেলা? না, একটা ওয়ার্ড বলে দেওয়া হবে, তার থেকে কে কত বেশি শব্দ বলতে পারে সেই ওয়ার্ডটা দিয়ে ছাত্ররা শব্দ তৈরি করবে, শব্দ গঠন শিখবে। কিন্তু ডাইরেক্ট ব্যাকরণ ক্লাস, কঠোর রসকসহীন ব্যাকরণ ক্লাসের থেকে এই ক্লাসটায় অনেক বেশি মনোযোগী হবে। এবারে আসি গতিশীলতা। বলতো একটা রাস্তার ধারে একটা পোস্টার দেওয়া রয়েছে যেখানে প্রসেনজিৎ বলছে পান মশলা খেও না। আরেকটা জায়গায় একটা টিভি চলছে, একটা স্ক্রিন আছে, সেখানে প্রসেনজিৎ একই কথা বলছে, তোমরা পান মশলা খেও না। সেটা লিখে উপস্থাপন করা আছে, এটা মুখে বলছে। কোনটা বেশি মনোযোগ আকর্ষক হবে কে বলতে পারে? গতিশীলতা। যেখানে টিভি বলছে। চলছে, যেটা টিভি চলছে কারণ কি? কারণ বেশি ওখানে- মনোযোগ আকর্ষণ করছে ওখানে। আচ্ছা, তোমাদের কারণ কারো হচ্ছে- ডিএভি বা নবোদয় বা কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা আছে? যে হ্যাঁ স্যার আমি জানি কি হয়। কারো আছে? কারো আছে? নেই। দেখেছো কিরকম পড়ানো হয় স্কুলগুলোতে? হ্যাঁ স্যার। দেখো, খুব ভালো কথা। ওখানে চেয়ার থাকে? স্কুলগুলোতে কি চেয়ার থাকে? বলো, থাকে না। কেন থাকে না স্কুলগুলোতে চেয়ার? তার কারণটা হচ্ছে যাতে শিক্ষক তার অ্যাটিটিউড গতিশীল থাকে, চলমান থাকে, সে উঠে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে পড়ায়। ওই জন্যই একটা শিক্ষক এসে চেয়ারে বসে পড়াচ্ছে, আর একটা শিক্ষক ক্লাসের মাঝখানে একদিকে ছেলে একদিকে মেয়েরা বসে আছে, বা দুটো বেঞ্চ, দুটো রোয়ে রাখা আছে অনেকগুলো বেঞ্চকে, সেই মাঝখানের ব্ল্যাঙ্ক জোনটা খালি রোটা বরাবর
হাঁটছে, বলো তো কোন শিক্ষকটা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করতে পারবে? যে হাঁটছে, যিনি যে অঙ্গ হাঁটছেন। তার কারণ কি? কারণ গতিশীলতা আছে। তার মানে গতিশীল থাকলে অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে। আমরা একসঙ্গে কোশ্চেনও প্র্যাকটিস করছি। আমরা এখান থেকে দেখে নিই প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কি কোশ্চেন হয়েছে। বলছে একটি স্থির বাইকের তুলনায় একটি অত্যন্ত দ্রুত গতিতে ধাবমান বাইক সম্মুখবর্তী হলে আমরা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে বা আকর্ষণ করে এবং সেটি নিয়ে অনেকটা সময় ভাবতে থাকি না একটা বাইক দাঁড় করানো আছে, একটা চালিয়ে নিয়ে চলে গেছে, ভাবো না যারা প্রচন্ড বাইক ভালোবাসো, হ্যাঁ স্যার। কোনটার প্রতি হ্যাঁ, স্যার। আগ্রহ হও? যেটা জোরে যাচ্ছে। চলে গেছে। বাচ্চারা দেখবে ওই জন্য বলে বাইক জোরে চালাও। আরো যারা ভালো বাইক চালাতে জানে তারা দেখবে যে বাইকটা যত স্মুথ রান করতে পারে সেই বাইকটার প্রতি ইন্টারেস্ট বেশি। অনেকে স্পোর্টস বাইক কিনে। তাহলে যে কোশ্চেনটা হচ্ছে এই কারণ বা এটির কারণ মানে দুটো বাইকের মধ্যে ওটাই মনোযোগ বেশি আকর্ষণ করেছে, এর কারণ বাইকটি মূল্যবান, বাইক রাইডারটি সুন্দর, বাইকটি গতিশীল বস্তু অধিক মনোযোগ আকর্ষক। ভেবে বলবে। আমি আবার বলছি, ভেবে বলবে। স্যার, হুম। স্যার এর আগে যে পড়লাম হচ্ছে স্থায়িত্বটা বেশি হলে গতিশীল মানে অনেক আকর্ষণ হয় দৃষ্টিটা। হুম। আর এক্ষেত্রে তো বাইকটা চলে যাচ্ছে তাড়াতাড়ি স্পিডে চলে যাচ্ছে, এক্ষেত্রেও তো সেই আকর্ষণ হচ্ছে, কিন্তু এই দুটোটা একটু বলেন। স্থায়িত্ব বলছি না, সেই স্থায়িত্ব বলছি না। এখানে স্থায়িত্ব বলতে বোঝাচ্ছে তোমার চোখের সামনে কতক্ষণ থাকছে না, সেটা তোমার মনে কতক্ষণ থাকছে, দাগ কাটছে। এবারে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? স্যার ফোন ধরো 4 নম্বর বাইকটা অপশন গতিশীল। স্যার। সে 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বরে স্যার। দাঁড়াও, বাইকটি গতিশীল, তাহলে ভুল করে ফেলবে। কারণ বাইকটা গতিশীল তো ঠিকই, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কারণ হবে যেটা বিয়েটা, তাই তো? গতিশীল বস্তু অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে স্থির বস্তুর তুলনায়। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে আসি স্পষ্টতা। দেখবে তোমাদেরকে আমরা অনেক সময় বলি হাতের লেখা মূল্যবান সম্পদ, ভালো করে হাতের লেখা প্র্যাকটিস করো, হাতের লেখাটা খুব গুরুত্বপূর্ণ, বলি তো? হ্যাঁ। কেন? কারণ একই নোট লিখেছো, দেখবে যার হাতের লেখাটা ভালো তার স্কোরটা অনেক বেড়ে গেছে, যাই তো বাস্তবে? কিন্তু তোমারটা খারাপ, তোমারটা বাড়ে, কমেছে। কারণ কি? কারণটা হচ্ছে কোনো সুস্পষ্ট জিনিস অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে, স্পষ্ট, ক্লিয়ার। এবারে এখান থেকে কি কোশ্চেন এসেছে আমি বলি। বলছে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বা প্রাথমিক বিদ্যালয়ের শিশুর একটি পাঠ্যপুস্তক রঙিন, বর্ণযুক্ত, সুস্পষ্ট, অক্ষর বিশিষ্ট, চিত্রকলা সমৃদ্ধ হওয়া উচিত। কারণ 1, এটি মনোযোগ আকর্ষণ করে। 2, এটি শিশু কিনতে চায়, ক্রয় করতে চায়। 3, শিক্ষকের পড়াতে সুবিধা হয়। 4, ওপরের সবগুলোই ঠিক। মনোযোগ আকর্ষণ করে। অপশন এ মনোযোগ আকর্ষণ করে। মনোযোগ আকর্ষণ করে স্যার। কারণ সবগুলো হবে না। স্যার এটা কি অপশন জানি বললেন, কিনতে চায় নাকি? একদম পয়েন্টে চলে এসেছো যে স্যার এই অপশনটা হবে না, এটি হ্যাঁ, শিশু স্যার। কিনতে চাই, এটা হবে না। গুড। হুম। এবারে আসি রং। রংটা কি?
না কিছু কিছু কালার আছে। আচ্ছা তুমি দেখবে তো আমি কতগুলো জিনিস বলছি, ভালো করে মিলিয়ে দেখো। রাস্তায় 3টে কালার আছে, কি কি থাকে? ট্রাফিকের 3টে কালার কি কি? কে বলতে পারে? ইয়েলো লাল, স্যার লাল হলুদ সবুজ। লাল হলুদ সবুজ। লাল হলুদ সবুজ। আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, থামাটা না যাওয়াটা? কোনটা একদম সময় মতো করা প্রয়োজন, না হলে প্রবলেম হবে? স্যার থামা। টমাটো থামাটা। সেটা কি কালারের হয়? কালার লাল রেড কালার রেড। গুড। আচ্ছা কোথাও একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড লেখা হচ্ছে, বা কারেন্টের খুঁটিতে আমি দেখাচ্ছি যে এর বেশি উচ্চতায় উঠো না, এটা কারেন্টের খুঁটিতে রেড। আচ্ছা কেউ অন্যভাবে নেবে না। আমরা লিপস্টিক পরি, নেল পালিশ পরি, সবচেয়ে বেশি লিপস্টিক বা নেল পালিশের পপুলার কালার কি? মেয়েরা বলো কোনটা কমন? রেড কালার রেড কালার আচ্ছা গুড, রেড কালার। আচ্ছা কোথাও একটা ধীর স্থির বসার জায়গা, তোমার রুম হতে পারে, বেডরুম, চুপ করে শান্তিতে বসবো, কোথাও মন্দির হতে পারে, কোথাও একটা ভালো পবিত্র স্থান হতে পারে, একটা সভা হতে পারে, কি কালার দিয়ে সেটাকে প্রদর্শন করি? সাদা সাদা। সাদা। Good. আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা কোথাও যাতে কোনো আওয়াজ না করে, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে, সেটাকে আমরা কি কালারে পুট করি? শুভ্রতাকে বলো। সাদা। সাদা সাদা সাদা। আচ্ছা একটা ঘৃণ্য জিনিস বুঝলে, কিছু দেখাচ্ছি, কিছু লিখেছি, কি দিয়ে প্রকাশ করা হয়? ব্ল্যাক কালো 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 আচ্ছা, দিয়ে দেখো তো প্রথমটা জোর মাইন্ড অ্যাট্রাক্ট করে, দ্বিতীয়টা মনকে স্থির করে, তৃতীয়টা মনকে ঘৃণার চোখে ভরিয়ে দেয়, ফিডব্যাক। তাহলে কালারের ভূমিকা আছে না নেই? হ্যাঁ স্যার আছে আচ্ছা আছে স্যার এবারে এখান থেকে কি কি ইয়ে করা হচ্ছে, এবারে এটাই পড়াতে গিয়ে আমাকে একটা অন্য ক্লাসের ছেলে মেয়ে বলেছে, স্যার এখন তো লিপস্টিক অন্য কালারের হয়, নেল পালিশ অন্য কালারের হয়, কেন হয়? না কোম্পানি জানে নর্মালি লাল হলে এটা যদি ব্লু করা যায় অনেক বেশি মনোযোগ আকর্ষণ করবে, নূতনত্ব ফরমেশন। আচ্ছা এবারে আমরা কোশ্চেনে আসি, কি কোশ্চেন হয়েছে? বলছে একটি শিক্ষক ব্ল্যাকবোর্ডে রঙিন চক ব্যবহার করতে খুব উদ্গ্রীব, কারণ এটি শিশুদের মনোযোগী করে, 2 বোর্ডটি সুন্দর থাকে, 3 শিক্ষকের হাতের লেখাটি সুস্পষ্ট হয়, 4 শিক্ষক পড়িয়ে আনন্দ পান। স্যার এটা হবে শিশুদের মনোযোগী অপশন করে এ শিশুদের এক মনোযোগী নম্বর। করে। মনোযোগ আকর্ষণ হয়। গুড। এবারে আসি বৈপরীত্যতা, বিপরীত ধর্মিতা। যেটা স্বাভাবিক সেটা নয়, বিপরীতটা। যেমন আচ্ছা একটা মেয়ে শাড়ি পরবে, একটা ছেলে প্যান্ট শার্ট পরবে, এটা স্বাভাবিক না স্বাভাবিক নয়? স্বাভাবিক এইরকম ছেলে মেয়ে রাস্তাঘাটে চললে আমরা খুব মনোযোগ সহকারে তাকাই, দেখি। না স্যার একটা মেয়ে হঠাৎ জিন্সের প্যান্ট একটা শার্ট পরে একটা শপিং মলে গেটে দাঁড়িয়ে তোমাকে বলছে ওয়েলকাম স্যার। একটা ছেলে হঠাৎ মেয়েদের মতো একটা ড্রেস পরে, ভালো পাঞ্জাবি বলো বা যেটাকে বিভিন্ন স্টাইলিস্টরা ফ্যাশন ডিজাইনাররা অনেক নাম দিয়েছে, তোমরা দাঁড়িয়ে হাত জোড় করে বলছে সুস্বাগতম। ব্যাপারটা অনেক বেশি মনোযোগী হয়ে ওঠে না, হয় না? হয়ে ওঠে স্যার একটা ট্রেন খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে, বন্দে ভারত, তুমি দেখলে লোকো পাইলট দুজনেই বয়স্ক ছেলে, বা একটা কম বয়স্ক একটা বয়স্ক, বা দুজনেই বয়স্ক লোক। হঠাৎ তুমি একদিন দেখলে একটা মেয়ে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে লোকো পাইলট,
তুমি বন্ধুদের সঙ্গে কোনটা নিয়ে বেশি গল্প করো, মনোযোগী হয়ে গল্প? মেয়েটা কেউ করে ছেলেটা লোকো পাইলটটাকে দেখে? স্যার মেয়েটা স্যার। একদম। তার কারণ যেখানে বৈপরীত্যতা থাকে সেটাই বেশি মনোযোগ আকর্ষণ করে। এবারে একটা আমি ছোট্ট উদাহরণ দিই। দেখবে এখন একটা কথা খুব পপুলার কলেজ হোস্টেলে, তুমি যদি দেখো, তোমরা প্রত্যেকে বড় হয়েছো, নিজেদের লাইফ স্টাইল চেনো জানো, সেখানে দেখবে স্বাভাবিকত্বের জায়গা নেই। কেউ কানে দুল পড়েছে, সামনের চুলটা লাল করেছে, তার বেশি তার সঙ্গে যেন আমরা অনেক বেশি মিশতে চাই, অনেক কথা বলতে চাই। মন বলছে এটা ঠিক নয়, বাট যেন একটা আকর্ষণ ভূমিকা কাজ করে। একজন স্যার সে এসে প্রচন্ড মারপিট করে, অন্য কোনো স্যার মারে না, সে এসে ঠাই ঠাই চড় মারে, ই করে। কোনটা ঠিক কোনটা ভুল প্রশ্ন নয়, বলতো ওই স্যারটার ক্লাসে নিজের অজান্তেই আমরা কনসাস হয়ে উঠি না, হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার ওই বন্ধুটি ক্লাসে ঢুকলেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, করে না? হ্যাঁ যার ওই করে। লাল চুল কানে দুল করে। হ্যাঁ স্যার। তার কারণ আমরা যদি ক্লাসে বৈপরীত্যতা রাখতে পারি তাহলে কিন্তু বাচ্চারাও মনোযোগী হবে। যেমন অঙ্ক সব দিন খাতায় কষেই করতে হয়, কোনোদিন ক্লাসে যে বলে দেখবে তো আজকে খাতা কলম রাখ, মুখে মুখে অঙ্ক করা শেখাবো, দেখো অনেক বেশি মনোযোগ। সব দিন বাংলা একজন রিডিং পড়ে বাংলা স্যার, আমরা শুনি, সেদিন হঠাৎ বলো তো তোরা পড় আমি শুনি, টিচার্স ডেতে তোরা ক্লাস নে আমরা বসি, দেখো তো অন্য দিনের তুলনায় সেই দিনগুলো বেশি মনোযোগী হয় না ছাত্ররা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আলোচনা করে দেওয়া যাক, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে। বলছে একটি পঞ্চম শ্রেণীর শিক্ষা পুস্তকে জাতীয় সঙ্গীতের পরিবর্তে ন্যাশনাল অ্যান্থেম কথাটি লেখা হচ্ছে। কারণ অর্থ আলাদা, গণতান্ত্রিক চেতনার বৃদ্ধি ঘটায়, ইংরেজি শেখানো যায়, বৈপরীত্যতা প্রদর্শনের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করা যায়। বৈপরীত্য প্রদর্শনের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করা চার যায়। নাম্বার। এই জন্যই দেখবে আমরা প্রফেশনে কালার ভাগ করে দিয়েছি। কোর্টে সবাই নর্মাল ড্রেস, যারা জাজ যারা লয়ার তারা ব্ল্যাক। আবার একটা সেনাবাহিনীতে সবাই নর্মাল ড্রেস, যারা সেনাবাহিনী তারা ওই হোলি প্রিন্ট। অর্থাৎ আলাদা করে দেওয়া, যাদের প্রতি মনোযোগটা অনেক বেশি আকর্ষণ হবে। এবারে চলি ব্যক্তিগত নির্ধারক। কোন কোন ব্যক্তিগত নির্ধারকগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে? আচ্ছা, তুমি একটা আত্মীয় বাড়ি গেছো, বুঝলে, তোমাকে বুঝতে দেওয়া হয়েছে, তুমি জানো ওটাই ভদ্রতা। হঠাৎ করে কারো আত্মীয় বাড়িতে গিয়ে তুমি চট করে ফ্রিজটা খুলে দেখে নাও কি কি খাবার আছে, না স্যার। এটা অভদ্রতা, তাই তো? এটা হ্যাঁ ঘৃণা, একদম। সৌজন্যতা নয়। তুমি তাহলে তার মানে তুমি টিভিটাও দুম করে খুলে দেবে না? একটা আত্মীয় বাড়িতে গিয়ে টেবিলে রিমোট পড়ে আছে, তুমি টিভিটা চালিয়ে দেবে? না স্যার। দেবে না। সে চালিয়ে দিলে তুমি জাস্ট চ্যানেলটা হয়তো আপ ডাউন করতে পারো, চেঞ্জ আপ ডাউন। কিন্তু ধরো একদিন ভারত পাকিস্তানে ক্রিকেট ম্যাচ আছে, তুমি যেই চারদিকে কি দেখো, টিভিটা কোথায়? দেখো না যারা খেলা ভালোবাসো? হ্যাঁ স্যার। অনেকে হয়তো বলবে স্যার আমি এখনো ততটা ইয়ে নয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা সিরিয়াল 7টা থেকে হয়, মেয়েরা আগে উত্তর দাও। তুমি কোনো আত্মীয় বাড়ি গেছো, ঠিক 7টা বাজলেই মনে হয় না? কি কোনো মেয়ের হয় না? কেউ সিরিয়াল দেখো না? স্যার সিরিয়াল দেখার সময় তো পাই না।
না না, আমি বলছি বাড়িতে বড়রাও দেখে না বলো, ওই টাইমটা তারা উসকুস করে না। স্যার দেখে হ্যাঁ স্যার, যারা করে দেখে স্যার। তাদের হ্যাঁ তার মানে যেটার প্রতি আগ্রহ বেশি সেটা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে ফেলে। তুমি দৈনিক অফিস থেকে ফিরেছো, বাড়িতে এসেছো, বা কোনো বাইরে গেছিলে বাড়িতে এসেছো, প্রত্যেকদিন একটা ব্যাগ আনো, তোমার মায়ের হাতে বাবার হাতে দাও, দিয়ে বলো এটা রেখে দাও, তারা রেখে দেয়। হঠাৎ একদিন ব্যাগটা নিয়ে এসে তুমি তাদের দিকে চট করে তাকিয়ে ব্যাগটা একটু তাদেরকে কোনো রকমের লুকিয়ে রাখার ভান করলে, অভিনয় করলে, বলো তো অন্যদিন তোমার মা বাবা যদি ব্যাগটা নাও খোলে, ওই দিন খুলবে না? খুলবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। অর্থাৎ কৌতূহল যখন বাড়বে আমরা অটোমেটিক্যালি তার প্রতি মনোযোগী হয়ে যাব। ওই জন্যেই কোনো বন্ধু দুজন গল্প করছে আমাদের কিছু মনে হয় না, কিন্তু যখন খুব আস্তে আস্তে কথা বলে আমরা অনেক বেশি মনোযোগী হয়ে পড়ি। ওই জন্যই তুমি দেখবে দুটো বন্ধুর গল্পের তুলনায় তোমার পাশে যদি দুটো বান্ধবী গল্প করে, তুমি মানো নাই মানো, তারা কি নিয়ে গল্প করছে সেটা অনেক বেশি আগ্রহ সহকারে আমরা শোনার চেষ্টা করি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি না? অর্থাৎ যেটা আমাদের কৌতূহলে রয়েছে, যেটা আমরা এখনো জানতে পারিনি, সেটা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে। দুটো বন্ধু একসাথে খেলেছে, একসাথে বড় হয়েছে, আবার একসাথে ভাতও খেয়েছে। হঠাৎ একদিন জানতে পারলে প্রথম বন্ধুটা আর দ্বিতীয় বন্ধুর সঙ্গে দেখা করে না। তার কারণ একজন হয়তো হিন্দু, একজন মুসলিম, একজন ভারতীয়, একজন পাকিস্তানি। তাহলে কি এমন বিষয় এগুলো যেগুলো সবকে ছাপিয়ে ওটাকে মনের কেন্দ্রে প্রবেশ করে দিয়েছে? বোথ আর ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড সেন্টিমেন্ট। মানুষের সেন্টিমেন্ট যদি স্পর্শ করা যায় অবশ্যই মনোযোগী হওয়া যায়, অবশ্যই হওয়া যায়। কোনো সেন্টিমেন্টাল টাচ, কোনো সেন্টিমেন্টাল স্পিচ, কোনো সেন্টিমেন্টাল কালার, কোনো সেন্টিমেন্টাল দিন আমরা অবশ্যই অনেক বেশি মনোযোগী হই। বিবাহ বার্ষিকী, জন্মদিন, পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন, চাকরি পাওয়ার দিন, ছেলেদের কাছে প্রথম সিগারেট খাওয়ার দিন। সেন্টিমেন্ট না সেন্টিমেন্ট নয় এগুলো? বলো। আমি শুনতে পাচ্ছি না কেন গো? তোমরা শুনতে পাচ্ছ? স্যার কারণ আওয়াজ আসছে একটা। হ্যাঁ স্যার। এই জিনিসগুলো আমরা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে। এবারে এখানে একটা জিনিস খেয়াল রাখবে, কখনো বাচ্চাকে ব্ল্যাক আউট সেন্টিমেন্টে ফেলবে না, সব সময় গ্রিন আউট সেন্টিমেন্টে ফেলতে হয়। ব্ল্যাক আউট সেন্টিমেন্ট কি সাইকোলজিতে? তোর মতো বাজে ছেলে আর হয় না। গ্রিন আউট সেন্টিমেন্ট কি? তুই চেষ্টা করলেই পারবি, আমি জানি তুই পারবি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি এক্সাম হলে গেছো, তোমার স্কুলের একজন টিচার দাঁড়িয়ে আছে, তুমি জানো তুমি ফার্স্ট বয়ের থেকে, ফার্স্ট গার্লের থেকে অনেকটা খারাপ বয় বা অনেকটা খারাপ গার্ল। সে টিচারটা বললো, লেলে তুই তোর কাজ কর, আর তোর দ্বারা আর কি হবে, দেখ পাসটা করতে পারো না। আরেকজন শিক্ষক অন্য একদিন গেছো, সে বলল, আমি জানি তোর উন্নতি হয়েছে, অবশ্যই পারবি, ট্রাই কর, ট্রাই করলে কি না হয়, পারবি, তুই পারবি। বলতো কোন দিনটা তুমি পরীক্ষাটা এনজয় করে দিতে পারবে, মনোযোগ পরের সহকারে? দিন। দ্বিতীয় দিনটা। এই জন্যই কখনো গ্রিন আউট সেন্টিমেন্ট ছাড়া কারোর সঙ্গে কথা বলো না। অনেকে আমাদের মধ্যে আছে, দেখবে তুমি 100টা মানুষ খুঁজলে 40টা পাবে, 30-40টা পাবে। আমি তো সত্যি কথা বলি, আমি স্পষ্ট কথা বলি, তাতে তোমাদের খারাপ লাগলে আমার কিছু করার নেই, পাও না এরকম চরিত্রগুলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কিন্তু একবার ভেবে দেখবে তো, তুমি ওর সঙ্গে ওই রিফ্লেক্টে কথা বলে ওকে বলবে, আমিও তো স্পষ্ট কথা বললাম, আমিও তো ক্লিয়ার কথা বললাম, তাতে তোমার ভালো না লাগলে আমার কিছু করার নেই। দেখবে ও সেদিনে বুঝতে পারবে যে এটা পিচ নয়, এটা ব্যাক আউট থেরাপি। হ্যাঁ স্যার।
তুমি সবার সঙ্গে সেই মানুষটাকেই তুমি খোঁজো যার মুখে সবসময় হাসি, যে তোমাকে গ্রিন আউট সেন্টিমেন্টে কথা বলে। ওই জন্যই ভালোবাসি শব্দটা আমাদের কাছে এত মধুর। যে মানুষটাকে কোনোদিন চেনোনি, কোনোদিন জানো না, সে যদি তোমাকে বলে আমি তোমাকে ঘৃণা করি, সেই শব্দটার তুলনায় আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ। তাই ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা সবসময় গ্রিন আউট ইয়েতে কথা বলবো, সেন্টিমেন্টে কথা বলবো। এরপরে আসি অভ্যাস। আবার বলছি অন্যভাবে নিও না, তোমাদের ঘরে কারো ঘরে দেখবে কেউ না কেউ বিড়ি সিগারেট এইসব খায়, খাই না খাই না? কেউ খাই না, না খাই বলো? যে হ্যাঁ স্যার আছে এক দুজন। খায় স্যার। তোমরা যদি ভালো করে তাকিয়ে দেখো, একজন বিড়ি যে খায় তাকে বিড়ির দোকান খুঁজে দিতে হয় না, সে মনোযোগ দিয়ে খুঁজে নেয়। একটা কথা আছে, মাতালের মদের দোকানের অভাব হয় না। তাকে ফ্রান্সে ছাড়লেও সে মদ খুঁজে নেবে, হংকং এ ছাড়লেও খুঁজে নেবে, তার পাড়ার গলিতে ছাড়লেও খুঁজে নেবে। কি কারণে এত মনোযোগ দিয়ে সে করে? না, এটা তার অভ্যাস। যে সকালবেলা উঠে খবরের কাগজ পড়ে, সে খবরের কাগজের প্রতি মনোযোগী। যে সকালে উঠে ব্যায়াম করে, সে ব্যায়ামের প্রতি মনোযোগী। কিন্তু যে খবরের কাগজ পড়ে তাকে ব্যায়াম করাতে যাও, আর যে ব্যায়াম করে তাকে খবরের কাগজ পড়াতে যাও, তাহলেই ডিফারেন্সটা বুঝতে পেরে যাবে। পারবে না? পারবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই জন্যই সকালে সন্ধে প্রত্যেকটি শিশুর পড়তে বসার অভ্যাস পড়তে বসার অভ্যাস করতে বলা হয়। এবারে আবার কারে চলে গেছে গো, কিছু করার নেই, কি চলছে আমি নিজেও জানি না। শুনতে পাচ্ছ স্যার তো? সোনা দেখা দুটোই যাচ্ছে। স্যার আচ্ছা, এবারে আসছি আরেকটি লাস্ট পয়েন্ট আমাদের, মেজাজ। আচ্ছা, তুমি হঠাৎ ক্লাস করছো আমার, আমি একদিন খুব বিরক্তির স্বরে তোমাদেরকে পড়াচ্ছি, আরেকদিন খুব মানে যাই বলছো আমি উল্টাপাল্টা বলে দিচ্ছি। এক এক সময় হয়, আমরাও ক্লাসে ফেস করো, আবার তোমরা যখন টিচার হবে তোমরাও এটাই করবে। বিরক্ত লাগছে, তুমি খুব বাজেভাবে ক্লাস করছো, দেখবে শিশুদের মনে অন্য দিনের থেকে ওই দিনের ক্লাসটা বেশি দাগ কাটছে। সেটা তার পড়াশোনার দিকে নয় যে আজকে স্যার ভালো পড়ায়নি, বলে না বলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার অর্থাৎ ওই জন্য বলা হয় যে অনেকগুলো ভালো জিনিসকে একটা খারাপ জিনিস তাড়াতাড়ি ঢেকে দিতে পারে। অর্থাৎ এই মেজাজ, তুমি কোন মেজাজে ফেস করছো সেটা ভীষণ ভাইটাল। ওই জন্য একটা পোস্ট থাকে দেখবে, রিসেপশনিস্ট, আমরা বলি কল সেন্টার কর্মী, বিপিও, হ্যালো কি বলছেন, দেখবে তারা চট করে রাগে না, ওখানে ওইটাই ট্রেনিং দেওয়া হয়, ধৈর্য ধরে নর্মাল মেজাজে কথা বলতে। যারা কল সেন্টারে কাজ করে দেখবে, তুমি ফোনে কাস্টমার কেয়ারে কল করলে তারা প্রথমে রেগে যায় খুব? না স্যার। না স্যার রাগে না। মনে রাগ চাইলেও মুখে রাগে না, এটাই কাজ। কারণ ওরা যখন বেরিয়ে আসে প্রচন্ড বিরক্ত ভাবে, যে আর পারছি না, এত চাপের কাজ বা এত কাজের চাপ। কিন্তু এই মেজাজটা খুব ভাইটাল মনোযোগ আকর্ষণের জন্য। তাই একজন শিক্ষককে অবশ্যই সুস্থ শান্ত মেজাজের হওয়া বাঞ্ছনীয়। ওকে, হ্যাঁ স্যার। এই পর্যন্তই আজকে, আবার দেখা হবে পরে।